ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছু পেছনে থাকে অর্থনীতির অবদান, সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনৈতিক সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনৈতিক সংলাপে আজকের বিষয় টাকা কালো সাদার সুযোগ কেন রইল, এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন BCI-এর সাবেক সভাপতি এবং ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমেদ। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরও আছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাকে। দর্শক, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার আমরা মূল আলোচনায়। তবে আজকের এই আলোচনা অনুষ্ঠান নিবেদন করছে RICL TMX। আমরা অর্থনৈতিক সংলাপে আজকের বিষয় আমরা রেখেছি টাকা কালো সাদার সুযোগ কেন রইল। আব্দুল মজিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিষয়টি অনেক আলোচনা হয়েছে, আজকে অর্থ বিল পাশ হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, এবং কাল বাজেট পাশ হবে। কিন্তু এইবারের মূল আলোচনা ছিল বাজেটের যে কালো টাকা সাদা করার যে সুযোগ, বা সরকারিভাবে বা আনুষ্ঠানিক কথা, অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে, তাহলে সরকার কিছু বলবে না। আবার একই সঙ্গে আমরা দেখলাম যে এবার প্রস্তাব ছিল নতুন করে যে সর্বোচ্চ ট্যাক্স পেয়ার যারা অনেক টাকা যারা দেন তাদেরকে 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, যেটি গতবার 25% ছিল। এইটা 5% বাড়ানো হয়েছিল। কিন্তু আজকে অর্থ বিল পাশের আগে একটি সংশোধনী গৃহীত হয়েছে, তাতে আবার 25%-এ চলে এসেছে জিনিসটি। তাহলে যারা অনেক টাকা আয় করেন তাদের একটু বাড়ানোর কথা হয়েছিল, সেই বাড়ানোটা হলো না। আর আবার একটা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করার এবং যেটাকে সাধারণ মানুষ কালো টাকা সাদা বলে, সেটা সুযোগটা রয়ে গেল। তাতে করে কি অনেক রাজস্ব আদায় হবে? ধন্যবাদ। অনেক টাকা আসবে? ধন্যবাদ। আমি কিন্তু এই টাইটা পরেও আসছি ওই জন্য, কালো সাদার জন্য। কালো টাকা সাদা টাকার বিষয়টা আমি মনে করি এটা একটা অত্যন্ত মানে খুব সুচিন্তিত একটা বিষয় যে 15% কর দিয়ে, এবং আমি জানি না ওই শব্দগুলো তারা উইথড্র করেছেন কিনা, যে কোনো প্রশ্ন করা হবে না। এই দুইটা অনৈতিক ইনজাস্টিস যারা বলে, ট্যাক্স ইনজাস্টিস যারা বলে সেইটা, এবং এটার ইভেনচুয়াল ইম্প্যাক্ট হচ্ছে সমাজে এই ধরনের একটা ধারণা প্রবর্তিত হবে। আমরা যখন বলছি নতুন করদাতাকে আহ্বান করতে চাচ্ছি, নতুন করদাতা সে যদি এইটা বোঝে যে ওই NBR-এর খাতায় নাম লিখিয়ে সব প্রশ্নের জবাব দিয়ে আবার 25% কর দিতে হবে, আমি আজকে 25ই বলি যেহেতু এই পর্যন্ত আছে। এখন আরেকজন কিছুই বলবে না, কিছু দেবে না, 1 বছর বা 2 বছর পরে সে এটা ইয়ে করতে পারবে আর কি। হ্যাঁ, সাধারণত এই জাতীয় মরিটোরিয়াম যখন দেওয়া হয়, এটা কিন্তু সাধারণত 2 বা 3 মাসের জন্য দেওয়া হয়, একটা বাধ্যতামূলক করার জন্য, যে আপনার যদি থাকে এইটা দেন ইত্যাদি। এবং তাও ওই আইনেই আছে যে সেটা হচ্ছে যা প্রযোজ্য কর সেটা দেবেন, আর এটা 10% বা 10% বা 15% জরিমানা। জরিমানাটাও কেন? কারণ যারা সাধারণ করদাতা তারও যদি ওই রকম দেরি হয়, অর্থাৎ দেরি করে যদি দেয়, তাহলে তার ভুলবশত বা অনিচ্ছাকৃত তার জরিমানা প্রভিশন। সুতরাং এখানে জরিমানাটাও একটা খুব পূর্ব শর্ত, বড় শর্ত। আর 15% তো হবেই না, এটা। আর হচ্ছে সময়টা। এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বছর বছর, এই বছরের শুরুর থেকে সারা বছর পর্যন্ত এটা থাকে। এবারও বলেছে তাই। এখন একজন যার অপ্রদর্শিত অর্থ আছে, সে চেষ্টা করবে আমি জুলাই মাসে কেন দেব, আমি দেরি করি, আমি আগামী বছর জুন মাসে, তাও আবার দেখব যে কি হচ্ছে। তখন গত বছর এই কালো টাকার বিষয়টা ছিল না, রাখা হয়নি, কারণ ওটা নির্বাচনের বছর ছিল। সবাই কিন্তু খুব উৎসুক হয়েছিল যে দেখি কি হয়, দেখি কি হয়। এবং বেশ কিছু টাকা কিন্তু জমা পড়েছে, এগুলো হয়তো ডিসপ্লে করছে না, বলছে না, কিন্তু ওই 25% ওইটা শোধ করে দিয়ে করেছে। এবার যেটা হলো যে এবার তো 15 বলছে, গতবার তার আগের বছর 10ও ছিল, কিন্তু তাও কেউ দেয়নি, কারণ ওই আশায় থাকে যে এটা আরও বাড়তে পারে সময়, আমি এখন দেবো কেন। আমি বলি এইটা দিতে গেলে একটা টাইম বেঁধে দেওয়ার দরকার ছিল। ভারতও 1997 সালে কিংবা 2015 সালে যে দুটো VDIS করেছিল, তারা কিন্তু 3-4 মাসের টাইমই দিয়েছিল, এবং কখনো কেউ কোনো যুগে বলা হয়নি যে আপনার এটা নিয়ে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে না, ইট গিভস এ ভেরি ডেঞ্জারাস সিগন্যাল টু দি ওই যারা অন্যায় অনিয়মে করেছে। কারণ
কারোর যদি এটা নিয়মতান্ত্রিকভাবে কিন্তু অপ্রদর্শিত হতেই পারে। আমি জমি কিনছি, টাকা ঠিক মতন দেখাইনি, আমার হয়তো ভুল হয়ে গেছে, আমি দেখাইনি। কথাগুলো আইনের মুখবন্ধে এই কথাগুলো বলা হচ্ছে যে আমি এইগুলোকে সহজ করবার জন্যই এটা দিচ্ছি, ঠিক আছে। তা ওইটুকু ওর ঘোষণা দিতে অসুবিধাটা কোথায়? যে আগামী 1 বছরের পরে এই সুযোগ থাকবে না। হ্যাঁ, থাকবে না, বা ওর ওই অসুবিধা কোথায়? তার তো অসুবিধা না। বরং যদি বলা হয় যে না, আপনার কোনো প্রশ্ন করা হবে না, তো তখন তো একটা অন্য ধরনের একটা মেসেজ সোসাই চলে। আমি যেমন বললাম নতুন করদাতা, আসলে আমি যে বলছি করদাতা হোক, করদাতা হবে না, তারা তো ওইটা মনে করবে যে কী ব্যবস্থা। আর একটা হচ্ছে যারা রেগুলার কর দিচ্ছেন তার কাছে এটা একটা খুব অসম্মানজনক ব্যাপার যে আমি এত প্রশ্নের জবাব দিয়ে এত কিছু করে, অডিট হবে, সব কিছু হবে, করে তারপরে আমার কর দিতে হচ্ছে, আর ওর বেলায় এটা সহজ হয়ে যাচ্ছে। এখানে 15% বড় পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে এটা নৈতিকতার প্রশ্ন। যে আমি এটা, আমার ধারণা ওই যে 30 করতে চেয়েছিল না এবার, ওইটার থেকে পিছিয়ে আসছে 25, এই জন্যই জাস্ট টু মেক এ মোর একটু নিয়ারার টু 15, যে কথাটা উঠেছিল যে আমরা 30% কেন দেব, কারণ ওনারা ওই জন্য আর কি। অর্থাৎ এখানেও এই 15%-এর একটা সুবিনীত একটা কিছু করবার জন্যে ওখানে গভর্নমেন্ট 25%, 5% কর আরো ছেড়েও দিবে। ওইখানে কিন্তু আবার বলেছে যে এবার 30 যেটা প্রস্তাব করেছিলেন মাননীয় অর্থমন্ত্রী, সেটা 25-এ আগের মতো রাখলেন, কিন্তু সেখানে বলা আছে এটা আগামী বছর থাকবে না। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে সেটা অবদস্য দপ্তরের ক্ষেত্রে কেন নয়। হ্যাঁ, তো সেই জন্যই এখানে অনেক ধরনের ক্যারিকেচার প্রশ্ন আছে। শুধু ওইটুকুই বলছি, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 2015 সালে যখন ওই তাদের বিদেশে অর্থের ব্যাপারে যে এটা দিয়েছিল, উনি খুব কড়া একটা মন্তব্য দিয়েছিলেন। বলেছিলেন যে এটা তো আসলে যারা রেগুলার করদাতা তাদের প্রতি একটা অত্যন্ত অসৌজন্যমূলক একটা আচরণ, এবং এইটা সিস্টেমটা যতই ভালো কাজ করুক, আমি ধরে নেব যে এটা ওই উনি ভারতীয় ভাষায় বলছেন হাওয়ালা, এবং এগুলোকেই বরং একটা করা হয়েছে ইত্যাদি। তো এই জন্যেই আমার ধারণা যে বাংলাদেশের কন্ট্রোলার অডিটর জেনারেল বা বাংলাদেশের আরও যেসব প্রতিষ্ঠান আছে, তাদের তো এসব ব্যাপারে একটা অভিমত থাকা উচিত। হ্যাঁ, কারণ শুধুমাত্র এই আমরা টক শোতে বা অন্যরা বলছি এটা বলার বিষয় না। আপনি যেমনটি বলছিলেন, একজন এমপি সাহেব বললেন, এইটা তো বলার বিষয় না। আপনি যেমনটি বললেন যে নিয়মিত করদাতা, আমাদের সঙ্গে নিয়মিত করদাতাদের অন্যতম একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতি এবং নিজের চেম্বারের নেতাও আব্দুল মাতলুব আহমেদ আমাদের সঙ্গে আছেন। আব্দুল মজিদ যেটা বললেন, এবং এই কথাটাই কিন্তু যে বড় যারা উচ্চ করদাতা বা বেশি আয় করেন তাদের জন্য 30%টা 25% হতে হবে, আপনারা খুশি হয়েছেন, কিন্তু আপনাদের জন্য আগামী বছর এটা থাকবে না, সেটা উল্লেখ করা হয়েছে। তাহলে আব্দুল মজিদ যেটি বললেন, তাহলে তো আপনার জন্য একটা অসম্মানজনক যে আপনি 30% বা 25% দিচ্ছেন এই বছর, আপনাকে কিন্তু আগামী বছর 30% দিতে হবে। কিন্তু যিনি এই গত বছরও দেন নাই, অনেক টাকা অপদর্শন করে রেখেছেন, উনি কিন্তু 15% দেবে। সেইটা আপনার জন্য একটা বিব্রতকর হয় কিনা কখন? সবচেয়ে আগে আমি এটা বলবো যে যারা টাকা পাচার করছেন কিংবা অবৈধ টাকা রাখছেন, সে যেভাবেই রাখছেন, এটা কিন্তু তারা দেশের জন্য ভালো কাজ করছেন না। সো তারা দেশের আমি বন্ধু বলে স্বীকার করব না। কিন্তু যখন আপনি দেখি যে আমরা ঠিক আছে, আমরা আয়কর দিলাম, ট্যাক্স দিলাম, ভ্যাট দিলাম, কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে আমরা সবসময় একটা নিজেদেরকে সেভাবে ধরে রাখার চেষ্টা করি, আর এরা করছে না। এরা যে করছে না, আপনি খেয়াল করে রাখবেন, ওরা কিন্তু একলা করছে না তা না, তারা কিন্তু মোটামুটি জানিয়ে টানিয়েই করছে। অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন। আচ্ছা, এবং আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, কর সিস্টেমটা এমন যে কিছুটা আবার নিজে হয়ে যায়। যেমন কেউ জমি বেচলে, আজকে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীও সেভাবে একটা আলাপ করছিলেন যে ওই জমি বা বাড়ি কেনা বেচার মধ্যে টাকাটা ফারাক হয়ে যায়, তো ওটা আবার কিছুটা ব্ল্যাক হয়ে যায়। আমার কথা হচ্ছে, যদি কারো টাকা ব্ল্যাক হয়ে যায়, সে যত টাকাই হোক, স্পেশালি যারা অনেক টাকা মালিক, তারাই কিন্তু সাধারণত এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পড়তেছে। তাদের টাকা যদি আমার মেইন স্ট্রিমে আনতে হয়, তাহলে কোনো না কোনো একটা মেকানিজম করতেই হবে। কারণ সে তো অলরেডি বেরিয়ে গেছে, ওই জাল থেকে তো সে বের হয়ে গেছে, সে তখন ছাড়া গরু। এখন ওকে যদি আনতে হয়, হাউ ডু উই ব্রিং দেম ইন? তো সেটার জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জিনিসটা দিয়েছেন যে ঠিক আছে, আমরা কোনো কিছু জিজ্ঞেস করবো না, কিন্তু বাবা তুমি টাকাটা নিয়ে আসো, মেইন স্ট্রিমে দাও। মেইন স্ট্রিমে দিলে এখন হয়তো সে 15 দিল বা 20 দিল, জারি দিল, কিন্তু আগামী বারে তো সে
চলে আসলো এখানে ব্যবসা করতে, তখন আমার আপনার মতো সবার মতো সে ট্যাক্স দেবে? মানুষকে কারেকশন হওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে অনেক দেশে এরকম ছিল, খুদ আমেরিকা, ব্রিটেন, হিস্ট্রি যদি পড়ে দেখেন তারাও কিন্তু এইভাবে মিসইউজ করতো আগে। কিন্তু পরে তারা যখন ম্যাচিওর হয়ে গেছে, যখন তাদের সোশ্যাল মিডিয়া স্ট্রং, যখন সোশ্যালি ধিক্কার করে এইসব লোককে, তখনই কিন্তু আস্তে আস্তে এটা কমে যায়। এই ধিক্কার কিন্তু ইদানিং আপনি শুনতে পাচ্ছেন যে এগেনস্ট করাপশন, এগেনস্ট দিস, এগেনস্ট দ্যাট শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, আমি আগেও সবসময় বলতাম যে সোশ্যালি যদি একটা রেভলিউশন মতো না হয় এগেনস্ট দিস ক্রাইমস, তখন কিন্তু এটা কমবে না। আপনি যতই রুলস করেন, যত যাই আপনি ট্যাক্স বাড়ান, আমার তো মনে হয় অন্য জায়গায় যদি আমরা যে নর্মাল ট্যাক্স দিই সেটাও যদি তাদেরকে দেওয়া হয়, তারপরেও মহিত ভাইয়ের কথাই তো, তার তো অনৈতিক ব্যাপারই। তো সে তো কিছু না দেখাই তো সে পাচ্ছে, টেক্সট বুক নাই, কিচ্ছু লাগছে না। তো সেটা মেইন না, মেইন হচ্ছে যে আপনার চিন্তাধারা, যে ওই টাকাগুলো যেটা আমার ইকোনমির বাইরে চলে গেছে তাকে কি আনা যায়, আনলে কি বেনিফিট চিন্তা করে দেখেন। মনে করেন আপনি যদি মনে করেন এখানে $100 মিলিয়ন নিয়ে আসছেন, তো সেই $100 মিলিয়ন তো এই দেশের ইকোনমিতে ঢুকলো, তখন আপনি শিল্প করলেন কিংবা কোনো ট্রেডিং করলেন, তখন লোক এমপ্লয়মেন্ট হলো, টার্ন ওভার হলো। আপনি আশা করেন যে এই সুযোগ নিয়ে যারা টাকা পাচার করেছে বা যাদের কাছে এখনও অপ্রদর্শিত অর্থ অনেক আছে, তারা এটা আনবে অর্থনীতির মূলধারায়? সেটা যাতে, যেমন মোহিত সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি কিন্তু বলেছিলেন আমিও তো জিজ্ঞেস করবো না, অন্যরা জিজ্ঞেস করতে পারে। ওই ভয়ে কিন্তু কেউ আর আসেনি, যার জন্য এবারে তারা বলছে যে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। কেন বলতেছে? কারণ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, যদি আপনি মোহিত সাহেবের টাইটা থেকে দেখবেন অনেক কালো বেশি, সাদা কম, হ্যাঁ, বাজার কিন্তু তাই। তো ওই বেশি কালোরে যদি আপনি আনতে হয়, আপনি তো অলরেডি চলে গেছে, তাদেরকে কিছু না কিছু বেনিফিট দিয়ে আনতে হবে। আমি জানি এটা অনৈতিক, এটা অ্যাজ এ কমপ্লায়েন্ট বিজনেসম্যান আমরা কিন্তু এটা বলা উচিত না, কিন্তু দেশ তো আগে, সে দেশে টাকা মনে করেন বিদেশে চলে গেছে, ওটা যদি আনতে পারি তাহলে কিন্তু আমার দেশটা উপকৃত হবে। সাজাদ সিদ্দিকী, যদি আপনি বলেন তা অর্থনীতির মধ্যে তার কী প্রভাব, মানে যেটা বললেন যে একটু অন্যভাবে বললেন মাত্র, আমি খুব সুন্দর করে বললেন যে এই টাইটের মধ্যে সাদা অংশ কম, কালো অংশই বেশি, মানে আমাদের ইনফর্মাল অর্থনীতিটাই বেশি, এবং সেখানে অপ্রদর্শিত অর্থের একটা বড় অঙ্কের টাকা কিন্তু আছে, এই ব্যাপারে কেউ সন্দেহ নেই। এবং মাতলুব আহমেদের মতন ব্যবসায়ী বলছেন যে টাকা পাচার হয়েছে, কেউ কিন্তু অস্বীকার করছে না টাকা পাচার হয়েছে, সত্যি কথা, এবং কালো টাকা আছে, সেটা যে নামে আপনি বলেন না কেন। তাহলে সেটার অর্থনীতিতে ইম্প্যাক্ট কি, যদি অনেক বেশি টাকায় বাইরে থাকে সেটার জন্য আনতে দেওয়ার সুযোগ থাকা উচিত কিনা? দুটো প্রশ্ন করেছেন আপনি। একবার যদি প্রথমটা যদি বলি যে আসলে আমাদের যে ইনফর্মাল মানিটা অথবা পাচার হওয়া টাকাটা অথবা আপনি অপ্রদর্শিত টাকা, সেটার একটা ইকোনমিক কনসিকুয়েন্স। প্রথমত হচ্ছে আপনি তো হিসাবে নিয়ে নেয়, অর্থাৎ একটা দেশের হিসাবের মধ্যেই যদি না আনেন তাহলে যে হিসাবগুলা করা হচ্ছে সেগুলার একটা আন্ডার এস্টিমেশন, একটা রিফ্লেকশন হচ্ছে এক। আর যদি অন্যান্য কনসিকুয়েন্সের কথা বলেন, সেটা প্রত্যক্ষভাবে আমরা যখন যেটা করি, অর্থনীতিবিদরা তখন তার প্রেক্ষাপটে একটা সুযোগ ব্যয়ের কথা চিন্তা করে। অর্থাৎ যেটা মাতলুব সাহেব বললেন যে আমার টাকাটাই হয়তো বিদেশে পাচার হয়ে আছে, এই টাকাটা কিন্তু বিদেশে আছে, মানে হচ্ছে আপনি বিদেশে থাকার কারণে কিছু হারাচ্ছেন হচ্ছে ওই টাকাটাও যদি বাংলাদেশে ব্যবহার করা হতো তাহলে সেই জায়গাটা হারাচ্ছেন। তাহলে কি অর্থনৈতিক কনসিকুয়েন্স? প্রথমত চিন্তা করেন, এই টাকাটা যদি এখন ফেরত আসে তাহলে আপনার চিন্তা করতে হবে সে ডলার ভাঙিয়ে ডলার নিয়ে আসবে, তারপরে সেটা টাকাতে কনভার্ট হবে। দ্যাট মিনস প্রথমে আমি বলবো সেটা আপনার ফরেন কারেন্সি রিজার্ভে যতটুকুই হোক ততটুকু কিন্তু আপনি কন্ট্রিবিউট করেন সেটা পজিটিভলি, হ্যাঁ, পরের প্রেক্ষিতে, মানে কনসিকুয়েন্স না থাকার কারণে আপনি যদি বলেন বর্তমান ক্রাইসিস, তাহলে সেই ক্রাইসিসের পার্ট কিন্তু হচ্ছে পাচার হয়ে যাওয়াটা, কারণ পাচার হচ্ছে ডলার, তার মানে হচ্ছে আপনার ক্রাইসিস তৈরি করার পিছনে কিন্তু এই পাচারকারীরা দায়ী, সেটা বলতে চাচ্ছি। অতএব আপনি যদি থাকতো সেটা চিন্তা করেই কিন্তু এই কনসিকুয়েন্সগুলা আপনি বিশ্লেষণ করতে পারেন। তার মানে হচ্ছে তারা এমপ্লয়মেন্ট যে ক্রিয়েশন হতে পারতো সেই জায়গাটায় হচ্ছে না। আপনি যদি আনএমপ্লয়মেন্টের যে বর্তমান অবস্থা সেটার পিছনেও কিন্তু তাহলে এই পাচার হয়ে যাওয়া অর্থ রয়েছে। এবং আপনি দেখবেন আমরা তো একটা হিসাব থেকেই কিন্তু আমরা বাজেট যারা দেন তারা তো একটা হিসাব থেকেই বাজেটে সেই ফোরকাস্টগুলো করেন যে আমার রেভিনিউ কত হবে, আমার ইনফ্লেশন কত হবে, আমার গ্রোথের প্রবৃদ্ধির টার্গেট কত হবে। সেই প্রবৃদ্ধির টার্গেট গত 2 বছরই আপনি চিন্তা করেন। আমি বলবো 2019 যেটা আমাদের শ্রেষ্ঠ বছর, বা আমি বলবো আওয়ামী লীগের ইতিহাসেও এটা একটা
যুগান্তরকারী বছর, কারণ 19-20 হচ্ছে অর্থবছর। 8.15% প্রবৃদ্ধি অর্জন করেছিল, 8%। সো এই জায়গায় বলেন এখন আমরা প্রক্ষেপিত প্রবৃদ্ধি কোনো বছরই অর্জন করতে পারি না। 7.5% কমিয়ে 6.8, 6% হচ্ছে না 5.7। তাহলে বলতে পারেন যে আমাদের যে প্রক্ষেপণ সেটা যে হচ্ছে না, তার বিনিময়ে হচ্ছে আমাদের হিসাবের গণ্ডগোল। তার মানে হচ্ছে ইনফরমালের দিকে বেশি যাচ্ছে, তার মানে পাচার বেশি হচ্ছে, অথবা দেশের ভিতরেও যদি টাকা থাকে অপ্রদর্শিত, আপনি প্রদর্শনকারী যেভাবে টাকাটা ব্যবহার করবে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করার জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য, ইভেন সরকারকে তার ট্যাক্স দিয়ে সরকারকে যতটুকু দেশকে সাহায্য করবে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। অতএব আমি যে জায়গাটা থেকে বলবো যে বাংলাদেশের যে কথাটা মাতলুব সাহেব স্পষ্ট বললেন যে আমাদের আসলে প্রকৃতপক্ষে হেইট কালচারটা, এটা কিন্তু আমি কারো কাছে জানি না, আমার ওই পরিসংখ্যান কিন্তু শুধু বলি যে অমুক হয়তো এত টাকা খেলাপি ঋণ অথবা পাচারের সাথে জড়িত, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের সাথে তো জড়িত, অতএব আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে অ্যামাউন্টটা জানি, সেই মানুষগুলা জানি না, সেগুলা নিয়ে আলোচনা হয় না, তাদের নিয়ে কোনো ধরনের হেড কালচার নাই। সো এই সমস্ত জায়গাগুলোও কিন্তু প্রকৃতপক্ষে আইনের পাশাপাশি এই জায়গাগুলোর সংস্কৃতি যদি ঘরে না ওঠে, তাহলে কিন্তু মানুষ আপনার সামনে যিনি জানেন যে তার সামান্য পরিমাণ অর্থ উপার্জনের নাই, তার রাতারাতি এত সম্পদ হয় কিভাবে, এবং তাকে আমরা ভয় শ্রদ্ধা বলেন সবই করতে থাকি, সমীহ করতে থাকি। এই সমস্ত জায়গাগুলো আসলে ব্যাপক মাত্রায় পরিবর্তনীয় দরকার, এবং সেই সংস্কৃতিটা আসবে যখন ধরেন পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে যে অভিযান, সত্যিকার অর্থেই যদি অভিযান হয়, দুর্নীতির বিরুদ্ধেই যদি অভিযান হয়, এবং সেই সমস্ত জায়গায় রাষ্ট্রীয় মেকানিজমগুলো যে এজেন্সিগুলো আসলে প্রকৃতপক্ষে হচ্ছে এজেন্সিকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। তার মানে হচ্ছে সেই এজেন্সির ভিতরেই গভর্নেন্সটা কিন্তু থাকতে হবে। আপনি এনবিআরকে বললেন যে এনবিআর সব করুক, এনবিআর নিজে যদি করাপ্টেড হয়, তার ভিতরে যদি অ্যাকাউন্টেবিলিটির অভাব থাকে, গভর্নেন্সের অভাব থাকে, তাকে দিয়ে আপনি কিভাবে রাষ্ট্রের আশা করবেন? অতএব আমাদের যে প্রতিষ্ঠানের কথা বলি, প্রাতিষ্ঠানিক গভর্নেন্সটা এনশিওর করলে কিন্তু আমি মনে করি সার্বিকভাবে রেভিনিউ জেনারেশনের যে ভয়াবহ চিত্র, আমরা সাউথ এশিয়ার মধ্যে গর্ব করি, ইন্ডিয়ার পরে হয়তো আমাদের অবস্থান এরকম, কিন্তু আপনি ট্যাক্স রেভিনিউর পাশে যখন বলেন সেকেন্ড লোয়েস্ট ইন দ্য সাউথ এশিয়া, আর যদি বলেন পোরেস্ট among the lower middle income countries in terms of revenue generation, তখন কিন্তু আমার গর্বের জায়গাটা কিন্তু আর থাকে না। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই দুর্নীতি, কালো টাকা এবং পাচারকারী, এই সমস্ত জায়গাগুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আসলে আমাদের যে বর্তমান ক্রাইসিস, সমষ্টিক অর্থনৈতিক ক্রাইসিস, এর পিছনে সার্বিকভাবেই দেখেন বিশ্লেষণ করলে অর্থনৈতিক এই জায়গাটা কিন্তু বড়ভাবে জড়িত। আমি একটা বিরতি দেবো, তার আগে আমি মাতলুব আহমেদকে একটা প্রশ্ন করে যেতে চাই, যেটা ইমপ্লিমেন্টের কথা বলছেন, কর্মসংস্থান, এবং আপনি বলছেন যে তাহলে যদি একটা সামাজিকভাবে যদি এই সমস্ত দুর্নীতিবাজ বলি, পাচারকারী বলি, বা কালো টাকার মালিককে বলি, তাদের বিরুদ্ধে যদি কোনো একটা সামাজিক ঘৃণা না থাকে, তাহলে আপনার মতন এমপ্লয়িটা বঞ্চিত হবেন যে আপনি সব কিছু ট্যাক্স দিয়ে কীভাবে কর্মসংস্থান করবেন, অন্যরা যদি কোনো কিছু না দিয়ে করতে পারে। আমরা সেটা জানবো, তার আগে RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপে একটি বিরতি। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে। মাতলুব আমি বলেছিলাম যে এই সামাজিক ঘৃণার কথাই বলছি, যে যারা টাকা পাচার করছে, যারা অপ্রদর্শিত অর্থ রেখে যাচ্ছে, কালো টাকা বানাচ্ছে, তাদের বিরুদ্ধে মানে ব্যবসায়ী বা ব্যবসায়ী নেতাও ছিলেন আপনি, এখনও আছেন, আপনি ইন্দু বাংলা চেম্বারের প্রেসিডেন্ট, সেখান থেকে কিছু করার আছে কিনা? বা আপনারা অনেক সময় আমি দেখি যে আপনারা প্রধানমন্ত্রীর কাছে দেখা করেছেন, কথা বলেছেন, সেগুলো কোনো ক্ষেত্রে হয়তো কাজেও লাগে, কিন্তু এই যে একটা সংস্কৃতিগত উন্নয়ন করা দরকার, সেখানে ব্যবসায়ীরা কী করতে পারে? সব জায়গায় মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো ডেভেলপিং মানে লিস্ট ডেভেলপমেন্ট থেকে আসতে উঠছে, এইসব ইকোনমিতে কিছু কিছু এরকম থাকে। এটা সারা ওয়ার্ল্ডে ছিল। আমরা অ্যাজ উই আর প্রোগ্রেসিং টুয়ার্ডস মিডল ইনকাম অ্যান্ড দেন রিচ কান্ট্রি, এইসব লসগুলো চলে আসবে। এই লসগুলো তখনই হয় যখন সোসাইটি ডাজ নট অ্যাকসেপ্ট ইউ। মনে করেন আপনার টাকা চুরি করে বিরাট গাড়ি চালাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে মানুষ সেলুট দেবে না, কিংবা আপনার কাছে গিয়ে ছবি তুলতে চাবে না, বলে এই তো চোর যাচ্ছে। যখন সোশ্যাল মুভমেন্টটা হবে, তখনই এইটা ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে। যেটার নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি যে পিপল আর গেটিং অ্যাওয়্যার যে আমি খেতে পারতেছি না, আর এই লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, হোয়াট ইজ দিস?
এবং তার তো নেবার কথা না। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের এখানে স্ট্রং, আমাদের এখানে নাকি মানুষের চেয়ে ফোন বেশি, হ্যাঁ, তার মানে আমাদের কানেক্টিভিটি খুব বেশি। এবং আমি যেটা মনে করি দ্যাট ইয়েস, টাইম হ্যাজ কাম ফর দ্য বাংলাদেশিস টু রাইজ আপ। আমাদের কিন্তু পলিটিক্স দরকার নেই, আমাদের দরকার এই শৃঙ্খলা আনা। আজকে ব্যাংক যদি লুটপাট হয়ে যায়, আজকে যদি আমাদের এজেন্সিসগুলো ঠিক মতো না থাকতে পারে, তাহলে জনগণ কার উপর নির্ভর করবে? তো সরকার কিন্তু যার উপর নির্ভর করছে, জনগণ যার উপর নির্ভর করছে, তা যদি তাদের রোলটা না প্লে করে, এটা খুবই স্যাড দেশের জন্য। আমি খুবই হ্যাপি যে এবারের বাজেট ইয়েতে মাননীয় প্রধানমন্ত্রী ওপেনলি ডিক্লেয়ার আজকে বলছেন দুর্নীতির জিরো টলারেন্স উপরে। এবং আমি মাতলুব আহমেদ বলতে চাই, আওয়ামী লীগ যে নির্বাচন ইস্তেহার দিয়েছে যেখানে জিরো টলারেন্সের কথা আছে, সেখানেও কিন্তু একটা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের কথাটা আছে। আমরা চাই যে আওয়ামী লীগ সেটাও করুক, তাই না? রাজনীতিবিদরা এবার অনেক কথা বলছেন সংসদে, আপনারা দেখেছেন যে দুর্নীতির বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজনীতিবিদরা সোচ্চার হয়েছেন সংসদে গত 3 দিন যদি আপনি দেখেন অন্তপক্ষে। মজিদ, এই যে সংস্থাগুলোর কথা বলছেন সাদেক সিদ্দিকী, তাহলে একজন মানুষ, আমি দুর্নীতি করে যাচ্ছি, আমি অবৈধ টাকা করছি, তাহলে আমার তো ইনকাম ট্যাক্স দেখার দায়িত্ব তো এনবিআরের বা দুর্নীতি দমন কমিশনের দেখার কথা, বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা বলেন, বা অন্য যারা আছেন, কেউ না কেউ তো চোখে চোখে রাখবে। তাহলে আমি যে প্রতি বছর ট্যাক্স দিচ্ছি, সেই আয়কর নথি কি দেখে না? বা সরকারি কর্মকর্তাদের আয়ের সম্পদের হিসাব দেওয়ারও একটা কথা ছিল, সেটাও তো দেখছেন। তাহলে এই সংস্থাগুলো কি দুর্বল হয়ে গেল? আমি এনবিআরের কথা বলছি, দুদকের কথা বলছি। এখানে বিষয়টা হচ্ছে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আচ্ছা, এই নীতির থেকে না বেরোলে এটা হবে না। কারণ যারা এইগুলো করছে, যেখানে আমাদের বেশ কিছু সংস্থা, এজেন্সি, তাদের হাতে এত পাওয়ারফুল ইকুইপমেন্টস আছে, অ্যাপারেটাস আছে, যে কোনো একটা সাধারণ একজনকে ধরতে চায়, হ্যাঁ, শক্তিশালী আইনও আছে, যা যদি কাউকে ধরতে যায়, ওই বিদেশে 76 টাকা আনবার জন্যে 90 টাকা খরচ করতে পারে, খরচ করবার পদ্ধতি আছে, পথঘাট আছে। সেই সমাজে একজন এইভাবে গ্রো করছে, এইটা যখন একটা সার্টেন স্টেজে মনে হয় যে এর পিছনে কেউ আছে, বা সে ক্ষমতার, এই যে ক্ষমতার অপব্যবহারের কথাটা যে বলা হচ্ছে আর কি, ক্ষমতার অপব্যবহার সে করতে পারলো কেন এই সমাজে? হ্যাঁ, এই সমাজে কেন ক্ষমতার অপব্যবহার করতে পারলো? কেন ওই সাগর রুনির ওই মামলার এখনও চার্জশিটই হয় না? এগুলো তো একটা বিষয়। পিকে হালদার কলকাতায় গেল, ইন্ডিয়া গেল, যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার চিঠিটা গেল না এখানেও। যেমন সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে চলে যাচ্ছে, আবার আজকেও শুনলাম যে না দেশের ভিতরে আছে। এই ধরনের বিষয়গুলো যদি চোখের সামনে কেউ না দেখে, প্রতিকার না হয়, তাহলে তো এখান থেকেই সে একটা মেসেজ পায় যে কিছু হবে না, এ কারো কিছু বলা যাবে না। আমি একটু ওনার এর সাথে আর একটু যোগ করি, সেটা হচ্ছে একজন 15% কর দিয়ে টাকা আনছে অর্থনীতিতে, আর আমি 25% কর দিয়ে টাকা নিয়ে ব্যবসা করছি। আমার ব্যবসার ভিতরে একটা হয়ে গেল না, ডিস্টোরশন হয়ে গেল না? আমি তো ও যে সুযোগ যেভাবে দেবে আর আমি দেব, সুতরাং ওই টাকা আসলেই যে আমার অর্থনীতির একটা যে বিরাট গুণগত পরিবর্তন হবে, সেটা তো হবে না। ইট উইল ক্রিয়েট এ ডিস্টোরশন। এবছরের টাকাটা উনি দিয়েছেন, আমি যেমন বলা হচ্ছে যে এইটা তাহলে তো আমি আগামী বছর পাবো, এইটার তো কোনো নিশ্চয়তা নেই। বরং আমি মনে করি এখানে উচিত ছিল, বা হয় ভারতে বা সব জায়গায় হয়েছে, বলাও উচিত ছিল যে তুমি টাকাটা নিয়ে আসো। হ্যাঁ, আমি তাকে আমার একটু ইনসেন্টিভ দিতে হবে, কারণ না দিলে সে আনবে না। এই আমার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু সেটা বলতে হবে এইভাবে, তুমি টাকা আনো। এই আমি যেসব জায়গায় আমার খরচ করার সক্ষমতা নাই সরকারের, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, তুমি এই জায়গায় এটা বিনিয়োগ করবে, আমি তোমাকে প্রচণ্ড ধরনের ইনসেন্টিভ দেবো। হ্যাঁ, ইনসেন্টিভ দেবো, অর্থাৎ লোভটা তাকে দেখাতে হবে, এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য সেটা দিতে হবে। এটা না, আরেকটা পয়েন্ট বলি, এটা হচ্ছে যে ওইটা বলতে হবে। আরেকটা হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটটা ভাবতে হবে। সুইস ব্যাংক কিন্তু এখন তার অবস্থান চেঞ্জ করতেছে, ফলে ওখানে টাকা সে রাখতে পারছে না। করোনার আগের বছর বা পরের বছরের থেকে কিন্তু বিদেশে তারাও এই টাকা করছে না। ভারতের যে কেন্দ্রীয় সংস্থা, সে ওই টাকাটা, পিকে হালদারের টাকাটা ধরলো কেন? ওই জন্যই যে এই লোক টাকা এনে আমার সমাজে একটা, ওই যে কলকাতার সে কোন এলাকায়, সল্ট এলাকায়, সে একটা বৈষম্য সৃষ্টি করে ফেলাচ্ছে, যেখানে যা পাচ্ছে জমি কিনে ফেলাচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রেও এমন কিছু কিছু কেস আমাদের আছে, যাদের দেখে তারা নিজেরাই ভয় পেয়ে গেছে
যেহেতু এশিয়া আমার এখানে একটা অর্থনীতিতে একটা ডিস্টরশন সৃষ্টি করছে। অর্থাৎ এই যে অতিরিক্ত টাকার ব্যাপারে একসময় ছিল মালয়েশিয়া বা অন্যরা বলেছে তুমি টাকা আনো আমি তোমার দিয়ে দেবো, কারণ তার তখন সেটার দরকার ছিল। যখন সে আস্তে আস্তে বুঝছে, আপনার মনে আছে সিঙ্গাপুর কিন্তু গত বছর দেড়েক আগের থেকে কিন্তু এইগুলোর ব্যাপারে একেবারে খুব সিরিয়াসলি তারা করছে, কারণ আমার অর্থনীতি একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে লোক এখানে অঙ্কে 45 পায় না, সে ওখান থেকে 40তম স্ট্যান্ড করতেছে। হ্যাঁ, কোন কীভাবে দেখিয়ে সে হচ্ছে, হ্যাঁ এটা তার অর্থনীতি হচ্ছে। তো সুতরাং কালো টাকা বাইরে নিয়ে গেলেই হচ্ছে না, সে রাখতেও পাচ্ছে না, তার আসলে ফেরত আনতে হবে। ফেরত আনার সময় সে কি করছে যে আমার একটা সুযোগ দেন, সেই সুযোগে কি আমরা এটা সেই সুযোগে আমি কি বলেন? যে মানে অনেকগুলো প্রসঙ্গ আছে, তার প্রেক্ষাপটে যদি বলেন যে আসলে গ্লোবাল গভর্নেন্স, যেটা আমি যদি প্রত্যেকটা দেশের কথাই চিন্তা করি, সেটাও আবার একটা জায়গায় যেতে সময় লাগবে। রিসেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সুইস ব্যাংকের ক্ষেত্রে কমে যাচ্ছে, মানে হচ্ছে যে আমার দেশে চলে আসতেছে তা না, তাহলে অন্য কোথাও যাচ্ছে। সেই অন্য কোথায় যাওয়ার পিছনে বেসিক্যালি নির্ভর করে যে আপনি আসলে কোন ধরনের সুযোগ কোন কান্ট্রিগুলোতে আছে। আপনি কিন্তু দুর্নীতির মধ্যে যখন বিশ্লেষণ করবেন, দুর্নীতির মানে করে টাকা মানে অবৈধ উপায়ে পাচার করার টাকার মধ্যে যদি ডিস্ট্রিবিউশন দেখেন, সেটার মধ্যে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবেন। কারণ কেউ মনে করে আমি এই টাকাটা আমেরিকায় নিব, কেন? কারণ হচ্ছে আমেরিকায় আপনি ইউ ক্যান ইনভেস্ট ইন অ্যাসেট, মানে আপনি সম্পত্তিতে কিনে ফেলতে পারেন। ইউকেতে ট্রান্সফার করতেছেন, আপনি অ্যাসেট কিনে ফেলতে পারতেন। কিন্তু কথা হচ্ছে যারা সিঙ্গাপুর নিচ্ছে তারা কিভাবে নিচ্ছে, সিঙ্গাপুরে যারা নিচ্ছে তারা করছেন আরেকটা কর্পোরেশন না, ছোটোখাটো বিজনেস লাইসেন্স নিচ্ছেন, বিকজ সিঙ্গাপুরের প্যাটার্নটা হচ্ছে ডিফারেন্ট। এই জন্যই দুবাইয়ের প্যাটার্ন, হ্যাঁ না ওইখানে যাবে না। অতএব এই প্যাটার্নগুলা চিন্তা করে এক একজন কিন্তু এক এক দিকে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে যে এখন আমাদের মূলত যে প্রবলেমটা যেটা বলছিলেন যে দুর্নীতির টাকা বাহির থেকে আনার কনসিকুয়েন্স, মজিদ ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ আনেন, মানে হচ্ছে ওয়ান অফ সুবিধা আমরা দেয় 2 মাস 3 মাসের জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা 15% না 25%, সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। আসলে পজিটিভ যেরকম আছে, আমি মনে করব প্রত্যেকটা নেগেটিভ কনসিকুয়েন্সও আছে। এখন বর্তমান বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করেন, সরকার হয়তো ভাবছে যে বিদেশ থেকে যদি কিছু ডলারেও যদি আনার টেন্ডেন্সি তৈরি হয়, আমার ডলার ক্রাইসিসে সামান্য হলেও রোল প্লে করবে, হয়তো 15% দিল। কিন্তু বিষয়টা কিন্তু 15% না, আপনি এই সময়ের কথা 15% চিন্তা করছেন, বাট ওয়েন ইট গেটস ফর্মাল, ইট এন্টার্স ইনটু দ্য ফর্মাল চ্যানেল, তখন কিন্তু আপনি আবার সারা জীবন সরকারকে সেই ট্যাক্স সেগুলো আপনি স্বাভাবিকভাবে আপনার বর্তমান স্যাক্রিফাইস ইন ফিউচারের যে কিউমুলেটিভ বেনিফিটস, সেটার কথা চিন্তা করেও কিন্তু সরকার কিছু আলোচনা করব। তবে তার আগে একটু আরআইএল টিএমএক্স নিবেদিত এই অর্থনীতি সংলাপে আরেকটি বিরতি। স্বাগত আরেকবার আরআইএল টিএমএক্স নিবেদিত অর্থনীতি সংলাপে। সাজাদ সিদ্দিকী যদি বলেন, আপনি বলছেন যে এই যে একটা নতুন বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আমরা ভাবতেছি, যদি সত্যি সত্যি অনেক টাকা না আসে, তাহলে তো এইটা আমি জানি না 21 সালে একটা বড় টাকা এসেছিলেন বলে আব্দুল মজিদ বলেন বা আমরা হিসাবে দেখি, এবং 21-22 অর্থ বছরের বাজেটেও কিন্তু সেটার উল্লেখ ছিল, কিন্তু তারপরে কোনো টাকা আসার উল্লেখ নাই। আমরা জানি না যে আগামী বছর হিসাব দিবেন কিনা অর্থমন্ত্রী। প্রকৃতপক্ষে যদি আপনি ইথিক্যাল সেন্স অফ ভিউ থেকে বলেন, আসলে হচ্ছে কালো টাকাকে এইভাবে প্রাতিষ্ঠানিক যদি কয়েক বছর পর পর আপনি সুযোগ দিতে থাকেন, এটা এক ধরনের কিন্তু দুর্নীতিকেই প্রাতিষ্ঠানিকীকরণ। কথা হচ্ছে যে সেটা ইথিক্যাল থেকে আসলে ঠিক না, কিন্তু রাষ্ট্র যখন চিন্তা করে তখন বিভিন্ন কনটেক্সটে আসলে নিতে হয়। কিন্তু আমরা যখন বললাম যে প্রতি বছর কয়েক বছর এই সাকসেসিভ ওয়েতে দেখি, সেটা কিন্তু এই জন্যই অনেকেই সমর্থন করেন না। কিন্তু আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে, আমি যে কথাটা বললাম বর্তমান প্রেক্ষাপটে, সেটা যদি আনতে পারে, কিন্তু আনতে পারবে কি পারবে না সেটাও কিন্তু নির্ভর করে যে আনার পর যদি তাকে আবার বেকায়দায় পড়তে হয়, সেই সংখ্যাটা কিন্তু আবার অনেকের ভিতর থেকে যায়। আমি একটা প্রশ্ন করে শেষ করবো আপনি, সেটি হলো যে আমাদের আজকেও আমরা এই বাজেট দেওয়ার পর থেকে একটা আলোচনা হচ্ছিল যে যাদের 3.5 লক্ষ টাকা মানে একটা করমুক্ত আয় সীমা, সেটা বাড়ানো দরকার, কারণ মূল্যস্ফীতি হয়েছে। যে 3.5 লাখ টাকা আয় করতো তার তো অনেক খরচ বেশি হচ্ছে এখন, ফলে সে ট্যাক্স দিবে কীভাবে? ওইটা যদি একটু বাড়ানো হতো তাহলে সে কিছুটা রিলিফ পেত, সেটা হয়নি। কিন্তু যে 30% ট্যাক্স ধরা হয়েছিল সেটি কমিয়ে 25%, সেটা কি ভালো হলো?
ভালো বলতে দেখেন, বাংলাদেশের জিডিপির কথা যদি চিন্তা করেন, আমরা তো সরকারের তথ্যের কথাই বলবো, যেভাবে বাড়ছে সেই ব্র্যাকেটটা আসলে আমাদের উপরেটা আর একটু উপরে যাওয়া উচিত ছিল। এখন অন্যদিকে যদি চিন্তা করেন যে এত নিচে রাখার পরেও ট্যাক্স নেটের কথা যদি চিন্তা করেন ওই 26-28 লাখই থাকে, সেটা আমরা প্রত্যেকেই কথা বলি। যদিও আমাদের সর্বমোট সার্বিকভাবে বিভিন্ন সময়ে যদি টিআইএনের কথা চিন্তা করেন, টিনের কথা, তাহলে কিন্তু সেটা 88-89 লক্ষ। বিষয়টা হচ্ছে আপনি বিভিন্ন সময় করেন নাই, তাদেরকে আপনি ট্যাক্স নেটের মধ্যে আনতে পারেন নাই। আর যারা রেগুলার 26 লাখ, সেটাকে যদি আপনি বাড়িয়ে ফেলেন, তাহলে বিষয়টা হবে 26 লাখেও নেটের মধ্যে থাকবে কিনা সেই সংখ্যাটাও কিন্তু থাকবে। আমি দুর্নীতির কাছে যাব। আজকে আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আজকের অর্থ বিলের মধ্যে একটা আছে যে বিগত করবর্ষের তুলনায় পরবর্তী করবর্ষে যদি আপনি 15%-এর বেশি আয় দেখান, তাহলে এই 15% পর্যন্ত আপনাকে কোনো রিটার্ন দেখালে আপনাকে অডিটে দেওয়া হবে না। সেটা কতটা ভালো হলো? না, এখানে মুশকিলটা হচ্ছে আমাদের অডিটের এটা টু মাচ আর কি হয়ে যাচ্ছে, স্ট্রিনজেন্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমার করদাতার সংখ্যা সীমিত এবং আমার এনবিআরের লোকবল এবং দক্ষতার ব্যাপারেও সীমিত, সুতরাং তারা ওইটাই বেছে নেয়। আচ্ছা, যে একটু অডিট করলে আমার কাজের জাস্টিফিকেশান থাকে। এই যে কেন অনলাইন বা ডিজিটাইজেশন দেরি হয়, হ্যাঁ, সেটা কিন্তু একটা বড় প্রসঙ্গটা এখানে, যে কেউ কেউ মনে করবে যে আমার তার কোনো কাজ থাকবে না, কাজ থাকছে না। হ্যাঁ, তো সেই জন্যেই এখানে যেহেতু এই ধরনের ব্যাপারে অডিট একটা মানে ওই হয়রানি বলি বা যেভাবেই বলি, একই লোকের বারবার ওই একই ফাইল দিয়ে দিচ্ছে। আমি তো 2008 সালে এটাও করেছিলাম যে সবাই ওই প্রতিটা থানাতে যেই সবাই বলছি যে আপনি আমার এই ফর্ম ফিল আপ করেন, 2000 টাকা দিয়ে আপনি একটা টিন খোলেন এবং 3 বছর আমার লোক কোনো প্রশ্ন করবে না আপনাকে, যা পারবেন তাই ঘোষণা দিতে থাকবেন। ও দিতে দিতে ওর একটা অভ্যেস হয়ে যাবে, কারণ পরের বছর তো মিলাতে পারবে না যে গতবার যেটা দিয়েছি সেটা তো আমার এখন দেখাতেই হচ্ছে। হ্যাঁ, ওকে সিস্টেম দিয়েই ওকে করা আর কি। সেখানেই তখনই সঙ্গে সঙ্গে পরবর্তীকালে বলা হলো, স্যার তাহলে আমাদের কাজ কি থাকবে? আমি যদি পূর্ণ না করতে পারি, ও তো ফাঁকি দিতেই থাকবে। আমি বললাম তা দেখ, কিন্তু ওই একদিন ফাঁকি দিতে দিতে ও নিজেই ওর নিজের এতে পড়বে। এই যে এখন যেটা বলা হচ্ছে কথাটা কিছুটা যুক্তিপূর্ণ, যে ও এবার দেখ 15% কম দিয়ে হোক যেভাবে হোক দেখ, পরের বার আমি পাবো। কিন্তু আসলে সেইটা তো জিনিসটা কিন্তু ওইভাবে অত সহজের ব্যাপার না, কারণ সে হয়তো এখন দেখাবে, দেখি যেমন গতবারের আগের বার করা হয়েছিল যে পুঁজিবাজারে যদি করেন তা ওই যে বোধহয় 3 বছর আপনি করতে পারবেন না, লক ইন করে দেওয়া হয়েছিল। তার জন্যই তো একেবারে পুঁজিবাজারওয়ালারা খুব সিরিয়াসলি বললো, হ্যাঁ ও লগ ইন করে দিল, তাহলে কি হলো? অর্থাৎ ও এই টাকাই নিয়ে আবার অন্য জায়গায় নিয়ে যাবে, সেই নিয়ে যাওয়ার ব্যাপারটা থামানো যাচ্ছে। কালো টাকা সাদা করার জন্য পুঁজিবাজার বিনিয়োগ করে পরের বছর তুলে ফেলবে, সেজন্য 3 বছর লগ ইনটা পছন্দ হয়। সেই জন্য আমি বলছি যে এমনভাবে করতে হবে। আবার বলছি, সময়টা অল্প দেন। ওই যে টাকা যদি লাগে, হ্যাঁ আমার বাইরের টাকাটা আসুক, আমি যদি এই প্রত্যাশাই করি, তাহলে আমি সময় অল্প করে দেই, যে 3 মাসের ভিতরে আমার টাকা আসুক, আমার টাকা দরকার এক্ষুনি। আমি যদি করে 1 বছরের জন্য সময় দেই বা আনলিমিটেড, তো আনলিমিটেড তো ও তো করবে না। আমার এখানে একটা ক্যারোট অ্যান্ড স্টিকের একটা ব্যবস্থা থাকতে হবে। এটা না থাকলে আমি যে উপকার প্রত্যাশা করছি সেটা হবে, সেই উপকার তো হবে না। আপনি বলছেন যে এই যে হয়রানির বিষয়টা, উনি হয়তো অডিট বলেন, এনবিআরের মানুষ জন্য হয়তো আমরা বলি যে হয়রানি করা হচ্ছে অডিটের নামে, বা আপনি যতবারই দেন না কেন সে প্রশ্ন তুলবেই, তাতে করে একটা নিষ্পত্তি হয় না। সেক্ষেত্রে আপনাদের সুপারিশটা কি, মানে কি করলে জিনিসটা হয়? আমি এটা মনে করি যে আমি ট্যাক্সের ব্যাপারে বলেছি যে প্রতি মাসে মাসে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অনলাইন আমরা দিয়ে দেবো, বছরে একবার তারা সমন্বয় করবে। বছরে একবার, সারা বছরের হিসাব একবারে নেওয়া, সে তখন আমরা আরও 2-3 জন লোক লাগে আমাদের হিসাব করার জন্য। ঠিক সেরকমভাবে অডিট যেটা আছে, অডিট মানে কি, আপনি অলরেডি খাতা পাতা সব দেখেছেন, দেখে আপনি নিজেই বলছেন তোমার ট্যাক্স হবে 100 টাকা, এবং সে 100 টাকা আদায় করে দিয়েছেন। আমি 5 বছরে আপনি 500 টাকা দিয়েছেন, কিন্তু 5 বছরের আগের ফাইলটা টেনে নিয়ে এসে বলবেন তোমাকে 5000 দিতে হবে, যে তাহলে আপনি করলেন কি 5 বছর? সেটা তাদেরকে কোনো কেউ প্রশ্ন করা কেন নেই লোক, যার জন্য এটা মজিদ সাহেব যেভাবে বললেন যে অনেকে হয়রানি হিসেবে ধরতেছে। আমার কথা হচ্ছে, যেটা আমি এই বিশেষে তো বললাম গত কয়েকদিন আগেও, যে আমরা প্রয়োজনে উই উইল পে ফর দ্য অডিট, কিন্তু আমাদের 6 মাস পর পর আমাদের অডিট করে সারা জীবনের জন্য বন্ধ করে।
আর অডিট যদি করেনি, ধরুন আপনি আমার ফাইল পাস করেন, তার থেকে আরও 6 মাস টাইম নেন, আচ্ছা নিয়ে ইউ আস্ক ফর আস টু পে ইউ ফর দ্য অডিট, কিন্তু অডিট শেষ হয়ে আর আপনি ফাইলটা টানেন না। 5 বছর আগে যদি ফাইল টানেন, সেই 5 বছর আমার তো কিছু মনেই থাকে না, আমরা হাজার হাজার ট্রানজ্যাকশন করা হয়, তো সে 5 বছর আগে একটা বড় বড় ব্যবসায়ীরা কী হিসাব, আর বড় বড় ব্যবসায়ীদের মালিকরা বা এমডিরা কি সব খবর রাখতে পারে? এই তো ডিপার্টমেন্টরা করে। তো আমার এইটাই সাজেশন থাকবে আজকে আপনাদের ডিবিসির মাধ্যমে, that audit has become a nuisance for the business community and it is a tool, যে টুলটাতে যারা প্রকৃতপক্ষে ইকোনমিকে চালাচ্ছে তারা ঘাবড়ে যাচ্ছে। এবং এই যে ঘাবড়ানোটা, এই যে ট্রাইব্যুনাল, এই সব জায়গাতে কিন্তু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা ইজ ক্রিয়েটিং এ ভ্যাকুয়াম অ্যান্ড গ্রিড বিটুইন দ্য পিপল হু আর ইনভলভড ইন দ্য সিস্টেম। আর কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছে। সেই জন্য আমি যেটা মনে করি, audit system should be every 6 months upon payment for people who wants to do their audit. আর যে করবে না, তুমি 2-3 বছর পরে এনবিআর তার ন্যাচারালি এতে করুক, কিন্তু আপনি যদি এই ভয়টা রাখেন যে তোমার কোনো দিনই তোমার ফাইল তোমার ক্লিয়ার হচ্ছে না, তাহলে একটা মানুষ ব্যবসা করবে কী করে? জাস্ট থিঙ্ক যে আপনার কাছে আপনার 5,000 কোটি ট্রানজ্যাকশন, 5,000 কোটি ট্রানজ্যাকশন যদি তারা 10% অডিট করে, তো 500 কোটি, সে 500 কোটি নাই তো আপনার, তা আপনি কী বলবেন আর কী শিখবেন? তখনই হয়ে যায় এই গ্রিডের খেলা। আচ্ছা, সেজন্যই আমি এই অডিট সিস্টেমটাকে একটা এসওপির আন্ডারে আনতে চাই, বা আমি সাজেশন দিতে চাই যে 1 নম্বর হলো এনবিআরের 2টা কাজ করে, যেটা মজিদ ভাই একটু আগে বললেন যে সাপ হয়ে দর্শন করে ওঝা আবার ঠিক করে, এক্ষেত্রে সহায় দিতে হবে। এনবিআরের 2টা ফাংশন, একটা হলো পলিসি মেকিং আর একটা হলো আহরণ। এটা কি ইমিডিয়েটলি ভাগ করতে? আমরা কিন্তু এই বছরে সেটার কোনো নীতি নির্ধারণ পেলাম না। আমরা আশা করি, যেটা বারবার বলা হচ্ছে, যে যারা নীতি নির্ধারণ করবেন আর যারা আহরণ করবে তাদেরকে আলাদা করা, এবং সেখানে হয়তো এই হয়রানিটা অনেকটা কমতে পারে। আপনাদের 3জনকে ধন্যবাদ। দর্শক আপনাদেরও। আজকের মতো বিদায় নিচ্ছি RICL টেয়ামিক্স নিবেদিত এই অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন নতুন নীতি, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24।